শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে শুভ সকাল। আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি ফেসবুক অনলাইন ক্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে পঞ্চম পর্বের সকল টেকনোলজির একটি বিষয়, যার নাম হচ্ছে বয়লার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স। তার বিষয়গত হচ্ছে 67152। এটি পাওয়ার টেকনোলজির পঞ্চম পর্বের সকল শিক্ষার্থী পড়ে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বয়লার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সে, সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়, বয়লার মেনটেন্যান্স। আমরা বয়লার চালানোর পরে বয়লারের পারফরমেন্স স্বাভাবিকভাবে কি কিছু কমে যেতে পারে, এই পারফরমেন্সকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আমরা যে কাজগুলো করে থাকি বা করব সেগুলো হচ্ছে কি বয়লার মেনটেন্যান্স। এই বয়লার মেনটেন্যান্স আমরা কি বিভিন্ন উপায়ে করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাকে এই মুহূর্তে শুনছো, তারা আমাকে কমেন্টে তোমাদের নিজের রোল, পর্ব, শিফট এই তিনটা জিনিস জানিয়ে দিবে। আমি তোমাদের হাজিরা নেওয়ার চেষ্টা করব এই কমেন্ট বক্স থেকে। তো আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি ষষ্ঠ অধ্যায়, বয়লার মেনটেন্যান্স। তো বরাবরের মতো উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি বয়লার মেনটেন্যান্স। মেনটেন্যান্স কাকে বলি? শুধু আমরা যে বয়লার মেনটেন্যান্স করি ঠিক তা নয়, আমরা প্রত্যেকটি ইঞ্জিন, প্রত্যেকটি মেশিনারিজ আমরা কিছুদিন চলার পর কি মেনটেন্যান্স করি, মেনটেন্যান্স বা কি ওভারহোলিং করি। এই ওভারহোলিংকে বিভিন্ন ধরনের কি ধাপ আছে, বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। যেরকম কি আমাদের মধ্যে জানা আছে অনেকেরই যে আমাদের ওভারহোলিং মূলত তিন প্রকার। একটা হচ্ছে টপ ওভারহোলিং, তারপর হচ্ছে মাইনর ওভারহোলিং এবং হচ্ছে মেজর ওভারহোলিং। তো এই ওভারহোলিংয়ের সময় বিভিন্ন পার্টস চেঞ্জ করি, আমি তাদেরকে হচ্ছে কি মেরামত করি, প্রয়োজন বোধে তাদেরকে আমি পুনরায় কি পরিবর্তন করে দেই। তো এরকমভাবে ওভারহোলিংয়ের পূর্বে কিছু কাজ করা হয়, যেগুলো কি ওভারহোলিংয়ের পূর্বে যদি আমার কোনো সমস্যা দেখা দেয়, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কি আমার কিছু কাজ করতে হয়, সেগুলো হচ্ছে কি মেনটেন্যান্স। এই মেনটেন্যান্সের মধ্যে আমার বিভিন্ন জিনিস থাকে। তো বয়লার মেনটেন্যান্স কি, একটি বয়লারকে তার পূর্বের পারফরমেন্সে ফিরিয়ে নেওয়ার জন্য যেসব পদক্ষেপ বা যেসব কাজ করা হয় সেটি হচ্ছে কি বয়লার মেনটেন্যান্স। তো এটা কখন প্রয়োজন হয়? যখন কি আমার বয়লারের স্বাভাবিক যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্স কি আস্তে আস্তে কি কমে যায়, অথবা কি একটি নির্দিষ্ট সময় যখন কি পার হয়ে যায় বয়লারটি চলার, সেই ক্ষেত্রেও কিন্তু আমার এই মেনটেন্যান্সটি করার প্রয়োজন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে বয়লারের যে টিউবগুলো আছে সেই টিউবগুলো কি পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। প্রথম কি পানি দ্বারা পরিষ্কার করা হবে টিউবগুলো, একটি হাই প্রেশার পানি দ্বারা পরিষ্কার করা হবে, যে পানি যাতে একটি প্রেশার থাকে। এবং তারপর হচ্ছে কি তাকে শুকানোর জন্য আমি সেখানে কি বাতাস ব্যবহার করে সেটিকে পরিষ্কার করব। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করতেছি। তোমাদের জানার্থে আমি বলে রাখি, যদি আমাদের মিড টার্ম পরীক্ষা হয় শীঘ্রই, তো মিড টার্ম পরীক্ষার যে সিলেবাসটা সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় পর্যন্তই মিড টার্ম হবে। এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যেই তোমাদের মিড টার্ম পরীক্ষা দিতে হবে। তাহলে কি এই ষষ্ঠ অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা পড়ে থাকবে। আমি যে প্রশ্নগুলো পড়াচ্ছি সেগুলো গুরুত্বপূর্ণ, আমি দেখে দেখেই পড়াচ্ছি। যেরকম কি যেই প্রশ্নগুলো কি পরীক্ষার মধ্যে আসে বা আসার সম্ভাবনা থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু আমি এই স্লাইডে তৈরি করে নিয়েছি। তো এটাই হচ্ছে কি বয়লার মেইনটেনেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মেইনটেনেন্স বলতে আসলে আমরা কোন জিনিসগুলোকে বুঝি, বা আমরা কি কি মেইনটেনেন্স করবো একটি বয়লারের, বা কোন জিনিসগুলো যখন আমি কাজ করব সেগুলোকে আমরা মেইনটেনেন্স বলবো। যে বয়লার মেইনটেনেন্সের মধ্যে অন্যতম হচ্ছে কি আমার যে প্রজ্বলন যে সাইট আছে, ফায়ার সাইট আছে, সেই সাইটটাকে আমি সবসময় কি পরিষ্কার করার রাখার চেষ্টা করব। তারপর যে আমার যে বার্নার আছে, সেই বার্নারের যে ম্যাটেরিয়ালগুলো আছে, যেরকম কি ইনজেক্টর আছে, তারপর হচ্ছে কি বাতাস প্রবেশের জন্য একটি ব্লোয়ার আছে, এই ব্লোয়ারগুলো যাতে কি ঠিক আছে বা পরিষ্কার আছে কিনা সেই জিনিসটাকে আমার সবসময় কি খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে কি যে এই বার্নার বা হচ্ছে ব্লোয়ার দিয়ে কোনো কি লিক হচ্ছে কিনা, এই লিক হওয়া রোধ করার জন্য কি আমি একটি গ্যাসকেট ব্যবহার করতেছি, তো এই গ্যাসকেটটা কোথাও লিক আছে কিনা সেই জিনিসটিও কিন্তু আমি দেখব একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর। তাহলে কি আমি বুঝতে পারবো যে আমার গ্যাসকেট সমস্যা হয়েছে কিনা। যদি সমস্যা হয় তাহলে কি গ্যাসকেট রিপেয়ার করার কিছু নেই, তাহলে আমি গ্যাসকেটটা কি চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে বাল্ব আছে বয়লারে, এই বাল্বগুলোকে আমার মাঝে মধ্যে খুলে কি দেখতে হবে যে এই বাল্বগুলো কি ঠিকভাবে কি খুলছে কিনা। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সেফটি বাল্ব আছে। আমরা কি জানি একটি বয়লার মূলত কি বিভিন্ন সময় কি
এক্সপ্লোশন হয়, বিস্ফোরণ হয় সেফটি বাল্ব ঠিক মতো কি না খোলার কারণে। বয়লারের ভিতরে যখন অত্যাধিক প্রেসার তৈরি হয়, সেই প্রেসার যখন কি বাইরে বের হয়ে না যেতে পারে, তখন তার ভিতরে কি বিস্ফোরণ তৈরি হয়, তাই না? এই বিস্ফোরণের অন্যতম কারণ হচ্ছে এই সেফটি বাল্ব। এই সেফটি বাল্ব ঠিক মতো খুলতেছে কিনা সেই জিনিসটিকে আমাকে সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে। সেফটি বাল্বের প্রয়োজনে কি মেনটেনেন্স করতে হবে, তো এই মেনটেনেন্সটা কি আমার নিয়ম মাফিক করে যেতে হবে। তারপর হচ্ছে কি বিভিন্ন ধরনের যে আমাদের লো ওয়াটার সাইট আছে, আমাদের পাম্প আছে, বয়লারে পানি সরবরাহের জন্য কি পাম্প আছে, এই পাম্প আমার ঠিকভাবে কাজ করে কিনা সেই জিনিসটুকু কি আমার পাম্পের মেনটেনেন্স করা প্রয়োজন। পাম্পের কি সিল নষ্ট হয়ে যেতে পারে, তার পাম্পের হচ্ছে ইম্পেলার নষ্ট হতে পারে, ভেঙে যেতে পারে, এরকম যে বিভিন্ন সমস্যাগুলো হয় সেই জিনিসগুলোকে আমাকে দেখতে হবে বয়লারের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমার বয়লারের লগ বই আপডেট করতে হবে। এগুলো হচ্ছে কি আমার শিডিউল মেনটেন্স, মানে আমার প্রতিনিয়ত এই জিনিসগুলোকে করতে হবে বয়লারের ক্ষেত্রে। তো এই শিডিউল মেনটেন্সের মধ্যে কি আছে যে একটি লগ বই তোমার আপডেট করতে হবে। এই লগ বই আসলে কি থাকে, বয়লারে যে বিভিন্ন ধরনের ডাটা প্রতিনিয়ত বয়লার চলার সময় আমরা বয়লার থেকে বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করি, যেরকম কি স্টিম প্রেশার কত থাকে, তারপর হচ্ছে কি ওয়াটার লেভেল কত পার্সেন্ট থাকে, তারপর হচ্ছে স্টিম টেম্পারেচার কত থাকে, তারপর হচ্ছে একজস্ট গ্যাস টেম্পারেচার কত থাকে, এরকম বিভিন্ন ধরনের ডাটাকে আমি এই বয়লার থেকে চলার সময় কি আমি সংগ্রহ করি। সংগ্রহ করার কারণ হচ্ছে আমি কি নির্মাতা প্রদত্ত যে স্পেসিফিকেশন আছে এই স্পেসিফিকেশনে কি স্টিম প্রেশার কত থাকার কথা, স্টিম টেম্পারেচার কত থাকার কথা, সেইখানে যে কত থাকার কথা আর আমার কি বাস্তবে কত আছে, এই দুটাকে আমি কম্পেয়ার করার জন্য কি আমি ডাটাগুলো কি কালেক্ট করি। এই ডাটাগুলোকে আমি লগ বইয়ের মধ্যে লিপিবদ্ধ করি। তাহলে এই লগ বইয়ের মধ্যে যদি আমি লিপিবদ্ধ না করি তাহলে কিন্তু আমি কোনো সিস্টেমের সমস্যা হলে সেটাকে সহজে কি বুঝতে পারবো না। আর যদি একটা ডাটার কি বিস্তার তফাৎ থাকে তাহলে কি আমি বুঝতে পারবো এই সিস্টেমে আমার কোনো সমস্যা হয়েছে বা হচ্ছে, তাহলে কি আমি সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তারপর হচ্ছে কি বিভিন্ন ধরনের ফিউজ প্লাগ আছে, যেহেতু আমাদের বয়লার কি মেকানিক্যাল ইলেকট্রিক বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত, আমাদের যে অপারেটিং সিস্টেমটা সেটা মূলত হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক উপায়ে পরিচালিত হয়। তো এই ইলেকট্রিক যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্টগুলোকে আমাকে নিয়মিত চেক করতে হবে বয়লার মেনটেন্সের ক্ষেত্রে। যেরকম এখানে কি একটা ফিউজ আছে, ফিউজ হচ্ছে কি, ফিউজ আমরা কি সবাই জানি একটি প্রোটেক্টিভ ডিভাইস, সেটি কি তার ভিতর দিয়ে কি অতি উচ্চ এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে বা স্বাভাবিকভাবে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়ার কথা তার চেয়ে কি অধিক পরিমাণ কারেন্ট প্রবাহিত হলে সে কি গলে যাবে, ফিউজ তার কি পুড়ে যাবে, পুড়ে গিয়ে কি সে কি সার্কিটকে কাট অফ করে দেবে। তাহলে এই ফিউজটা কি ঠিক আছে কিনা সেটিকে আমাকে নিয়মিত কি পর্যবেক্ষণ করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমি বয়লারের মেনটেন্সের চেক লিস্টে রাখবো বা আমি প্রতিনিয়ত এই জিনিসগুলোকে আমি খেয়াল করব। দেখো এরকম একটা মেনটেনেন্স শিট তোমার হচ্ছে কি লগ বইয়ের পাশে থাকবে। যেই সব মেনটেনেন্স শিট দেখে তুমি বুঝতে পারবে যে তোমার ডেইলি কোন জিনিসগুলো তোমার মেনটেনেন্স করতে হবে, তারপর হচ্ছে উইকলি কোন জিনিসটা তোমার কি বা সাপ্তাহিক কোন জিনিসটা তোমার কি মেনটেনেন্স বাকি চেক দিতে হবে, তারপর হচ্ছে তোমার মান্থলি কোন জিনিসগুলো তোমার মেনটেনেন্স করতে হবে। এরকম যদি একটি শিট তোমার কাছে থাকে ম্যানুয়াল অনুযায়ী বা স্পেসিফিকেশন অনুযায়ী, তাহলে কি তুমি সহজেই বুঝতে পারবে যে এই নির্দিষ্ট সময় পরে, এক সপ্তাহ পরে বা এক মাস পরে কি আমার এই জিনিসগুলো কি চেক করতে হবে। যেরকম কি আমার ডেইলি যে মেনটেনেন্স করতে হবে যে মেক ভিজুয়াল ইন্সপেকশন অ্যান্ড রেকর্ডিং ইন লগ বুক, মানে আমার প্রতিদিনের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু আমার প্রতিদিনই কি এই লগ বইয়ে কি লিপিবদ্ধ করতে হবে। ডেইলি মেনটেন্সের মধ্যে আমার আরও যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে কি মেক ভিজুয়াল ইন্সপেকশন অ্যান্ড রেকর্ড ইন লগ বুক, মানে আমার যে বিভিন্ন ডাটাগুলো আমি পাবো সেগুলো হচ্ছে লগ বইয়ের মধ্যে আমি লিপিবদ্ধ করে রাখবো। এরকমভাবে কি আমার কিছু সাপ্তাহিক মেনটেন্যান্স আছে, তারপর হচ্ছে কিছু আমার মাসিক মেনটেন্যান্স আছে। এইসব মেনটেন্যান্সের সাহায্যে কি আমি আমার বয়লারকে নিরাপদ রাখতে পারবো যদি আমি এই মেনটেন্যান্সগুলো কি সঠিক সময়ে করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মেনটেন্যান্সের মধ্যে আমাদের অন্যতম একটি মেনটেন্যান্স হচ্ছে কি স্টিম ড্রাম মেজর ওভারহোলিং, অর্থাৎ কি আমার বয়লারে যে ড্রাম আছে সেই ড্রামে কি আমার স্টিম উৎপন্ন হয় বা স্টিম উৎপন্ন হওয়ার পরে কি এই ড্রামে কি স্টিম জমা হয়। তো এই স্টিম ড্রামে জমা হওয়ার দরুন স্টিমের যে অপদ্রব্য থাকে, তারপর হচ্ছে ময়লা থাকে, এই ময়লাগুলো কি স্টিম ড্রামের নিচে কি জমা হয়ে থাকে। তাহলে কি আমার কি করতে হবে, স্টিম ড্রামকে আমার সময় অন্তর অন্তর কি মেজর ওভারহোলিং করতে হবে বা ওভারহোলিং করতে হবে বা মেনটেনেন্স করতে হবে। তাহলে স্টিম ড্রাম যদি কি আমি ওভারহোলিং করি বা মেনটেনেন্স করি তাহলে কি আমার যে প্রসেসগুলো অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে কি, প্রথম তোমার কি বয়লারকে শাটডাউন দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমার বয়লার ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে, যেহেতু কি আমি গরম বয়লারে কি কাজ করতে পারবো না। তাহলে কি আমার প্রথম বয়লার বন্ধ করতে হবে স্টিম ড্রাম মেজর ওভারহোলিং করার জন্য। তারপর হচ্ছে কি বয়লার ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত কি আমাকে অপেক্ষা করতে হবে। তারপর হচ্ছে স্টিম ড্রামের ভিতরে যে পার্টসগুলো আছে প্রত্যেকটা পার্টস আমাকে চেক করতে হবে। তারপর হচ্ছে বিফোর ওভারহোলিং নিড টু আউট দ্য ওয়াটার ফ্রম স্টিম ড্রাম, মানে আমাদের ওভারহোলিং এর পূর্বে কি বয়লারের ভিতরে যে ওয়াটার থাকবে, মানে স্টিম যখন ঠান্ডা হয়ে যাবে সেটি কি ওয়াটারে পরিণত হবে, এই ওয়াটার আমার বের করতে হবে ওভারহোলিং এর পূর্বে। তারপর হচ্ছে কি
বাতাস ব্যবহার করতে হবে। পানিটা বের করার পর কি বাতাস ব্যবহার করে আমি সেটাকে শুকিয়ে ফেলবো। তারপর হচ্ছে কি স্টিম ড্রামের সাথে যেসব সংযুক্ত পাইপ আছে, আউটলাইন পাইপ, ইনলেট পাইপ, এই সমস্ত পাইপগুলো আমার কি খুলে ফেলতে হবে, যেহেতু আমি স্টিম ড্রামটা কি ভিতরে পরিষ্কার করবো, তাহলে এর সাথে লাগানো যেসব পাইপ থাকবে সেই পাইপগুলোকে আমি খুলে ফেলবো। তারপর হচ্ছে ভিতরে আমি পরিষ্কার করবো, স্টিম ড্রামের কি ভিতরে পরিষ্কার করবো যেসব জায়গার আমার কি ময়লা জমতে পারে বা ময়লা দেখা যায় দৃশ্যমানভাবে, সেই সব জায়গায় কি আমি স্টিম ড্রামের পরিষ্কার করবো। পরিষ্কার করার পরে কি আমি আবার যে পাইপগুলো খুলেছি সেই পাইপগুলোকে আমি লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে কি তার ভিতরে কি আমি সবগুলো ফিটিংস সঠিকভাবে কি লাগাবো, এবং কি পুনরায় কি বয়লারকে স্টার্ট দিয়ে সেটাকে আমি পরীক্ষা করবো যে আমার মেনটেনেন্স বা ওভারহলিং কি ঠিক হয়েছে কিনা, বা তার পারফরমেন্স কি আগের চেয়ে কি বৃদ্ধি পেয়েছে কিনা। এভাবে কি একটি স্টিম ড্রামকে আমি মেজর ওভারহলিং করতে পারি। তারপর স্টিম ড্রামের পরে দেখো এ হচ্ছে কি একটি স্টিম ড্রাম, অর্থাৎ কি স্টিম যে ড্রামে কি জমা থাকে সেটি হচ্ছে কি স্টিম ড্রাম। হ্যাঁ, এই স্টিম ড্রামকে ওভারহলিং করতে গেলে আমার এই পূর্বে যে কথাগুলো বলেছি সেই পদ্ধতিকে অবলম্বন করতে হবে। এই স্টিম ড্রামে দেখো যে যে আছে যে এখানে কি কি থাকে, দেখো যে স্যাপ পাউডার থাকে, তারপর হচ্ছে ফিড ওয়াটার থাকে। যখন কি এই স্টিমটা যখন কি ঠান্ডা হয়ে যায় তখন কি সেটা কি পানিতে পরিণত হয়। পানিটা কি অবশ্যই কি স্টিম ড্রামের কি নিচের অংশে থাকে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি এই উপরের অংশ থাকে মূলত স্টিম। এই স্টিমটাকে আমি আউটলাইন পথ দিয়ে কি বাইরে বের করে আমি কি আমার কার্যবস্তুতে নিয়ে যাব। ঠিক আছে, এভাবে কি আমি একটি স্টিম ড্রাম ওভারহলিং করতে পারি। তারপর হচ্ছে কি আমার বয়লারের যে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে কি ইভাপোরেটর। বয়লার হচ্ছে কি আমার ইভাপোরেটর আছে। এই ইভাপোরেটরকে আমি কীভাবে মেজর ওভারহলিং করবো। ইভাপোরেটরকে মেজর ওভারহলিং করতে গেলে কী করতে হবে, আমার প্রসেস হচ্ছে একটাই। প্রথম হচ্ছে কি আমার বয়লারকে বন্ধ করতে হবে, তারপর হচ্ছে কি আমার ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত কি অপেক্ষা করতে হবে। তারপর ইভাপোরেটরের সাথে যে পাইপ লাইনগুলো আছে সেগুলো কি খুলে ফেলতে হবে। হ্যাঁ, সেগুলো খুলে ফেলার পর কি ইভাপোরেটরের যে ফিন্সগুলো আছে সেগুলো কি ভালোভাবে কি চেক করতে হবে, এবং কোনো প্রকার ফাটা বা ত্রুটি আছে কিনা সেই জিনিসটিকে আমাকে ভিজুয়াল ইন্সপেকশন, অর্থাৎ কি আমি চাক্ষুষ পরিদর্শনের সাহায্যে সেটিকে আমি চেক করবো ইভাপোরেটরের যে ফিন্সগুলো আছে সেগুলো কোনো ফাটা বা কোনো কোথাও কি টুপ পড়া বা কোথাও কি ভেঙে গেছে কিনা বা কোথাও কি ছিদ্র হয়েছে কিনা, এই জিনিসগুলোকে আমি চেক করবো। তারপর ইভাপোরেটর টিপগুলো কি ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং দেখতে হবে ভিতরে যেন কি কোনো প্রকার ব্লক বা পাদা না থাকে। যেহেতু ইভাপোরেটর টিপ দিয়ে কি পানি সঞ্চালিত হয়, তাহলে কি এর ভিতরে যাতে কোনো কি ব্লক না থাকে, মানে বন্ধ হয়ে না যায় ময়লা কারণে, এরকম যদি আমি দেখতে পাই তাহলে সেগুলোকে আমার পরিষ্কার করতে হবে। ইভাপোরেটর মেজর ওভারহলিং শেষে কি স্টিমের প্রবেশ লাইন এবং কি নির্গমন লাইন ভালোভাবে কি চেক করতে হবে। আমার যখন মেজর ওভারহলিং করা শেষ হয়ে যাবে তখন কি আমি স্টিমের যে ইনলেট লাইন এবং আউটলেট লাইন সেটাকে আমি ভালোভাবে চেক করবো, সেটা দিয়ে কি আমার স্টিমটা কি আউট হয় কিনা বা তার ভিতরে কোনো ব্লক সৃষ্টি হয়েছে কিনা। তারপর হচ্ছে কি বয়লার চালু করলে কি লক্ষ্য করতে হবে আমি কি ইভাপোরেটর মেনটেন্স করা শেষ, তারপর যখন আমি বয়লার চালু করবো তখন কি আমি লক্ষ্য করবো ইভাপোরেটর কি ঠিকমতো কাজ করছে কিনা, এবং ইভাপোরেটর রেট মানে তার যে রেট থাকার কথা প্রতি ঘন্টায় সে যে পারফরমেন্স দেওয়ার কথা সেই পারফরমেন্স কি ঠিক আছে কিনা সেটি আমি চেক করবো। যদি ঠিক থাকে তাহলে আমি বলবো কি আমার ওভারহলিংটি কি ঠিক হয়েছে। এভাবে কি আমি একটি ইভাপোরেটর কি ওভারহলিং করতে পারি। আমরা একটি ইভাপোরেটর বলতে মূলত হচ্ছে কতগুলো কি টিউবের সমষ্টি। এই টিউবগুলোর মধ্যে কি ময়লা জমে কি ব্লক তৈরি হতে পারে। আমরা মূলত কি দেখবো যে এই টিউবগুলো কোনো ফাটল হয়েছে কিনা, ছিদ্র হয়েছে কিনা, তার ভিতরে কি ময়লা জমে কি সেটা কি ব্লক হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো কি মূলত আমি দেখে থাকবো। যে মেজর ওভারহলিং প্রসেসগুলো যেগুলো আছে, যে আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলি মূলত কি এখানে আছে। যে মেজর ওভারহলিংটা আমি মূলত আসলে কি প্রক্রিয়ায় করব, প্রথম হচ্ছে আমি বয়লার বন্ধ করব, তারপর হচ্ছে আমি অপেক্ষা করব, তারপর হচ্ছে টিউবগুলো বা ফিন্সগুলো আছে যেগুলো সেগুলোকে আমি দেখবো চাক্ষুষভাবে যে তার ভিতরে কোনো ফাটল বা ছিদ্র হয়েছে কিনা। তো এরকমভাবে কি আমি তার ভিতরে তারপর একটা হাই প্রেশার স্টিম প্রবেশ করাবো। স্টিম প্রেশার প্রবেশ করলে আমি বুঝতে পারবো যে এই টিউবগুলো দিয়ে কোনো দিক দিয়ে কি স্টিমটা কি লিক করতেছে কিনা। এরকমভাবে কি একটি ইভাপোরেটরকে আমি ওভারহলিং করতে পারি। দেখো আমরা একটি ইভাপোরেটর চিত্র দেখতে পাচ্ছি। ইভাপোরেটর কি এক পাশ দিয়ে কি আমার স্টিমটা ইনলেট হয়, তারপর হচ্ছে এর ভিতরে কি আমি তাপ দিচ্ছি, তাপে কি স্টিমটা কি উত্তপ্ত হচ্ছে, তারপর হচ্ছে কি এই দিক দিয়ে কি উত্তপ্ত, তারপর কি স্টিমটা যে তৈরি হচ্ছে সেই স্টিমটা কি এই দিক দিয়ে কি বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে কি ইভাপোরেটর কাজ করে থাকে। ইভাপোরেটর মূলত কি কতগুলো কি টিউবের সমষ্টি। তারপর হচ্ছে আমাদের বয়লারের অন্যতম আরেকটি উপাদান হচ্ছে বা যন্ত্রাংশ হচ্ছে সুপার হিটার। সুপার হিটার কি আমাদের বয়লার আমাদের দুই ধরনের যন্ত্রাংশ আছে আমরা জানি, একটা হচ্ছে কি বয়লার অ্যাক্সেসরিজ, আরেকটা হচ্ছে কি বয়লার মাউন্টিং। বয়লার অ্যাক্সেসরিজ কোনগুলো, যেগুলো হচ্ছে বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে বয়লার অ্যাক্সেসরিজ, আর যেগুলো হচ্ছে বয়লারের নিরাপত্তা বিধানের জন্য ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি বয়লার
মাউন্টিং। তো এই সুপার হিটার হচ্ছে কি বয়লার অ্যাক্সেসরিজ, অর্থাৎ কি এটি বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই সুপার হিটার কী কাজ করে আমরা ইতিপূর্বে জেনেছি বা কথা বলেছি সুপার হিটার নিয়ে। সুপার হিটার কীভাবে কাজ করে সেই জিনিসটিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। এই সুপার হিটার এগুলোও কি মূলত কতগুলো স্টিমের সমষ্টি। দেখো এখানে কি একটা সুপার হিটার আমরা দেখতে পাচ্ছি। সুপার হিটার মূলত কি এই জিনিস, এই অংশটাই হচ্ছে কি সুপার হিটার। এই সুপার হিটার অংশের মধ্যে কি হয় দেখো, যে এখানে কি ওয়াটার, তারপর হচ্ছে ওয়াটারকে আমি গরম করতেছি, সেটাকে স্টিম হচ্ছে। এই স্টিমের মধ্যে কি কিছু স্যাচুরেটেড অর্থাৎ কি জলীয় কণা থাকে, এটাকে একটি বেজার স্টিম থাকে। এই বেজার স্টিমকে আমার টারবাইন বা বিভিন্ন জায়গায় ব্যবহার করলে বা তার মধ্যে যে জলীয় কণা থাকে সেগুলোকে আমার ওই টারবাইনের ব্লেডকে কি ক্ষয় করে দিতে পারে। এই জন্য কি করবো, আমি এই উৎপন্ন স্টিমকে আমি সুপার হিটের স্টিমে অর্থাৎ কি বিশেষায়িত স্টিমে কি অর্থাৎ কি তাপীয় করে সেটা থেকে কি আমি জলীয় বাষ্প এবং কি যে আর্দ্রতা আছে সেগুলোকে আমি দূর করে দিব। এই জন্য আমার কি করতে হবে, এই ওয়াটারকে উত্তপ্ত করার ফলে যে কি বেজার স্টিম উৎপন্ন হয়েছে সেই বেজার স্টিমকে আমি এই সুপার হিটেড লাইনের সাহায্যে কি এই টিউবগুলোর মধ্যে কি প্রবেশ করাবো। এই টিউবগুলোর মধ্যে প্রবেশ করালে আমার এই বয়লারের যে একজস্ট গ্যাস আছে, এই একজস্ট গ্যাসের তাপে এই তাপগুলোকে আমি এই টিউবের চারদিকে সঞ্চালিত করব। টিউবের চারদিকে যখন কি তাপ সঞ্চালিত হবে তার ভিতরে যখন কি আমার স্টিম থাকবে, সেই স্টিমটা কি পুনরায় কি উত্তপ্ত হবে। এই উত্তপ্ত স্টিমটাই হচ্ছে কি একটি শুষ্ক স্টিমে পরিণত হবে। এই শুষ্ক স্টিমে পরিণত হলে কি একটি সুপার হিটেড স্টিমে পরিণত হবে, যার মধ্যে কোনো জলীয় কণা বা আর্দ্রতা থাকবে না। তো এটাই হচ্ছে মূলত কি আমার সুপার হিটার। এই সুপার হিটার যদি আমি ওভারলোডিং করি তাহলে কি করতে হবে, আমার এই টিউবগুলোকে মূলত দেখতে হবে যে টিউবগুলো কোনো ফাটল আছে কিনা, তারপর তার মধ্যে কোনো ছিদ্র আছে কিনা, তার মধ্যে কোনো ব্লক আছে কিনা, এই জিনিসগুলোকে আমাকে দেখতে হবে সুপার হিটার যখন আমি ওভারলোডিং করব। তো আমরা দেখো যে সুপার হিটার কি আমাদের বয়লারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট বা যন্ত্রাংশ বা অংশ। তা আমার সুপার হিটার ওভারলোডিং করার প্রসেসগুলো কি, প্রথমে বয়লার আমার বন্ধ করতে হবে, ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তারপর হচ্ছে সব ধরনের লিকেজ চেক করতে হবে, তার ভিতরে বাইরে কোনো লিকেজ আছে কিনা সেই লিকেজগুলো আমার চেক করতে হবে। তারপর হচ্ছে কি, যেহেতু আমি সুপার হিটার করবো, সুপার হিটার ওভারলোডিং করবো, সুপার হিটার হচ্ছে বয়লারের একটি অংশ। এটি হচ্ছে কি বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এই সুপার হিটার যখন আমি ওভারলোডিং করবো তখন কি বয়লার থেকে একে বিচ্ছিন্ন করে ফেলবো, মানে বয়লার থেকে এটি খুলে বাইরে নিয়ে আসবো। তারপর হচ্ছে সুপার হিটার যে বিভিন্ন ধরনের টিউব আছে এই টিউবগুলোকে আমি সঠিকভাবে কি পরিষ্কার করবো পানি দ্বারা। তারপর হচ্ছে কি হাই প্রেশার স্টিম দ্বারা পরিষ্কার করতে পারি আমি। তারপর হচ্ছে ক্লিন সব ধরনের ফিন্স আমি সুপার হিটারে পরিষ্কার করবো। আফটার ক্লিন আমি পুনরায় কি এই সুপার হিটারকে তার সাথে যে পাইপ আছে বা বিভিন্ন ধরনের জিনিস সংযুক্ত আছে সেগুলোকে আমি লাগাবো। তারপর এই সুপার হিটারকে আমি বয়লারের সাথে কি সংযুক্ত করব এবং কি আমি তারপর বয়লারকে চালিয়ে দেখবো যে আমার সুপার হিটারের কি দক্ষতা বৃদ্ধি পেয়েছে কিনা। যদি বৃদ্ধি পায় তাহলে বুঝবো যে আমার ওভারলোডিং ঠিক আছে বা ওভারলোডিং প্রক্রিয়ায় কি আমার কোনো ত্রুটি ছিল না। এরকমভাবে কি আমি একটা সুপার হিটারকে ওভারলোডিং করতে পারি। তো যারা আমাকে শুনছো, যদি নতুন জয়েন করে থাকো তাহলে তাদের উদ্দেশ্যে বলতেছি যে যদি কেউ রুল পর্বশিপ কমান করে না থাকো তাহলে তোমাদের রুল পর্বশিপ কমান করে দিও। আর হচ্ছে যে এই ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাদের মিড টার্ম পরীক্ষা হবে, যদি মিড টার্ম পরীক্ষা হয় সামনে। তো আজকের এই ক্লাসের পরে আমাদের শনিবারে যে ক্লাসটি আছে বয়লারের সেই ক্লাসটি হবে না। শনিবারের ক্লাসটি না হয় সোমবারে আজকের এই সময়ে যে ক্লাসটি হওয়ার কথা 9টা 30-এ, এই 9টা 30-এর ক্লাসটি শুধু কি হয়ে থাকবে, যেহেতু আমাদের সিলেবাস মোটামুটি শেষ। সোমবারে 9টা 30-এ শুধু একটি ক্লাস হবে বয়লার অপারেশনের মেনটেনেন্স। ধন্যবাদ। এই কথাই কি সবাইকে পৌঁছে দেবে, তোমাদের নিজস্ব যে গ্রুপ আছে সেই গ্রুপে তুমি লিখে দিতে পারো যে শুধু সোমবারে 9টা 30-এ বয়লার অপারেশন ক্লাসটি হবে, শনিবারের যে ক্লাসটি সেটি কি আপাতত হবে না, যেহেতু আমাদের সিলেবাস মিড টার্মের শেষ পর্যায়ে। আমাদের এখানে 11টি অধ্যায় আছে, তার মধ্যে আমরা মিড টার্ম নিব প্রথম 6টি অধ্যায়। তো আমি ক্লাস করার ক্ষেত্রে তোমাদের উদাসীনতা দেখি যে মাত্র 15 জন 16 জন ক্লাস করতেছো। এই যে 15 জন 16 জন ক্লাস করতেছো, আমাদের ছাত্র কিন্তু হচ্ছে তোমাদের চতুর্থ পঞ্চম পর্বে হচ্ছে যে 174 জনের মতো স্টুডেন্ট আছো। তো 174 জন থেকে যদি 17 জন ক্লাস করো তাহলে কিন্তু সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আমি জানি যে ম্যাক্সিমাম 90% 95% মানুষের কি বা ছাত্রদের ফেসিলিটি আছে ক্লাস করার মতো। এখন আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, আমরা যে কথাগুলো বলতেছি, যদি মিড টার্ম পরীক্ষা হয় মনে করো, তাহলে কি কলেজ খোলার হয়তো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে কিন্তু মিড টার্ম পরীক্ষা হয়ে যাবে। তাহলে মিড টার্ম পরীক্ষা যখন হয়ে যাবে তখন কিন্তু এই ষষ্ঠ অধ্যায় সম্বন্ধে আমি আর কিন্তু আলোচনা করতে পারবো না এই ষষ্ঠ অধ্যায় পর্যন্ত। তাহলে এই আলোচনাগুলো যদি তোমরা না শুনে, সেই ক্ষেত্রে তোমাকে নিজেকেই পড়তে হবে। তুমি ক্লাসে এসে বলবে যে আমি এই কারণে ক্লাস করতে পারিনি, এই কারণে ক্লাস করতে পারিনি, আসলে সেটা কি এই যুগে এসে সেটা কি গ্রহণযোগ্য না। সবারই কি ফেসিলিটি আছে ক্লাস করার, কিন্তু কি তোমরা ইচ্ছা করে কি ক্লাসগুলো কি করো না। এই আমরা যে এখন কি ক্লাসের একটা প্রিপারেশন নিচ্ছি, ক্লাস তোমাদের করাচ্ছি, সময় দিচ্ছি, এটা কিন্তু আমাদের কষ্ট হচ্ছে, ঠিক আছে।
তারপরে কিন্তু আমরা তোমাদের কি ক্লাস করানোর চেষ্টা করতেছি। একটা ক্লাস রেডি করতে গেলে অনেক সময় লাগে। এখন তুমি যদি সেই জিনিসটা না বুঝো, খামখেয়ালিভাবে ক্লাস না করো, সেক্ষেত্রে আসলে কি আমাদের কিছু করার থাকে না। তারপর তোমাকে নিজেকেই বুঝতে হবে। একটা জিনিস আমি বারবার অবশ্যই কি আলোচনা করার সময় পাবো না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তো সুপার হিটার আমরা কীভাবে ওভারহোলিং করবো সেই জিনিসটিকে আমরা জানলাম। সুপার হিটার মূলত কি কতগুলো টিউবের সমষ্টি। এই টিউবের ভিতরে যে আমি স্টিমটা প্রবেশ করাবো, সেই স্টিমটাকে আমি পুনরায় উত্তপ্ত করব, যাতে কি স্টিমের ভিতর থেকে আর্দ্রতা এবং জলীয় বাষ্প কি দূর হয়ে যায়। তো এই সুপার হিটার আমি ওভারহোলিং করে তার কি কার্যদক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হব। তারপর হচ্ছে ইকোনোমাইজার। ইকোনোমাইজার কি করে, বয়লারে যে পানি প্রবেশ করে সেই পানিকে কি বয়লারে পানি প্রবেশের পূর্বে তাকে কিছুটা কি গরম করে দেয়। এই গরম করার ফলে বয়লারের যে দক্ষতা আছে সেই দক্ষতাটা কি কিছু মানে কি বৃদ্ধি পায়। কীভাবে বৃদ্ধি পায়, আমার বয়লারে যদি কি আমরা পড়েছি যে ওয়াটার হ্যামারিং কাকে বলে, তারপর হচ্ছে কি ওয়াটার হ্যামারিং কাকে বলে, তারপর হচ্ছে কি আমরা পড়েছি কি আরেকটি জিনিস পড়ছি, যখন আমি কি গরম পানির সাথে কি আমি ঠান্ডা পানি মিশ্রিত করবো, তখন তাদের মধ্যে একটি প্রতিক্রিয়া তৈরি হয় এবং কি তাদের পারফরমেন্স কি কমে যায়। যখন আমি গরম পানির মধ্যে একেবারে ঠান্ডা পানি আমি প্রবেশ করাবো, সেই ক্ষেত্রে কি আমার বয়লারে কি পারফরমেন্স কমে যেতে পারে। তো এই জন্য কি আমি কি করি, ইকোনোমাইজারের সাহায্যে কি আমি বয়লারে পানিকে প্রবেশের পূর্বে কিছুটা কি গরম করে দিই। এই গরম করার ফলে কি আমার বয়লারের দক্ষতা বৃদ্ধি পায় এবং কি বয়লারে কি জ্বালানি খরচ হ্রাস পায়। কারণ কি আমার বয়লারে পানি প্রবেশের পর আমি কি পানিকে উত্তপ্ত করতেছি, কি আমি জ্বালানি পুড়িয়ে, তো সেই পানিকে যদি কি আমি পূর্বেই কিছুটা উত্তপ্ত করে ভিতরে প্রবেশ করাই, তাহলে কি ভিতরে গরম করতে যে পরিমাণ জ্বালানি কি প্রয়োজন হবে, সেই পরিমাণ জ্বালানি কিন্তু প্রয়োজন হবে না। কারণ কি আমি বয়লারকে পূর্বেই বয়লারের ভিতরে অবস্থিত পানিকে আমি গরম করে দিচ্ছি। তো এই কাজটি আমি যার সাহায্যে করতেছি সেটা হচ্ছে কি ইকোনোমাইজার। ইকোনোমাইজার কি একটি টিউব বিশেষ। মূলত ইকোনোমাইজার কি থাকে, যে একটি ওয়াটার পাম্প থাকে, ওয়াটার পাম্পের সাহায্যে আমি পানিকে সরবরাহ করতেছি। তারপর হচ্ছে ইকোনোমাইজার। ইকোনোমাইজার হচ্ছে এটার মধ্যে দিয়ে কি আমি পানিকে সঞ্চালিত করতেছি, আর এটার মধ্যে হচ্ছে কি আমি তাপ দিচ্ছি এই ফ্লো গ্যাস দ্বারা, একজস্ট গ্যাস দ্বারা। তাহলে কি পানিটা কি তাপীয় হচ্ছে, সেই পানিটাকে আমি বয়লারে প্রবেশ করাচ্ছি। ঠিক আছে। তো এই ইকোনোমাইজার যদি আমি ওভারহোলিং করি, তাহলে আমার কি করতে হবে, এই ইকোনোমাইজার যে এই অংশটা আছে সেই অংশটাকে আমার খুলে ফেলতে হবে। খুলে ফেলে কি তার ভিতরে যে কি টিউব আছে সেই টিউবগুলো কি পরিষ্কার করতে হবে। টিউবের ভিতরে কোনো ময়লা থাকলে সেগুলো কি পরিষ্কার করতে হবে। টিউব যদি ব্লক হয়ে যায় সেগুলো পরিষ্কার করতে হবে। টিউব যদি কি ফেটে যায়, তারপর হচ্ছে টিউব যদি কি ছিদ্র হয়ে যায়, সেগুলো কি পরিষ্কার করতে হবে, প্রয়োজন বোধে কি পরিবর্তন করতে হবে। তাহলে কি আমরা ইকোনোমাইজার মেইনটেনেন্স প্রসেসটি দেখে নিই। তো দেখো যে অ্যাটলিস্ট টুইস এ ইয়ার, অর্থাৎ কি বছরে অন্তত কি 2 বার এই ইকোনোমাইজারকে মেইনটেনেন্স করতে হবে, যদি তুমি এর থেকে কি ভালো ধরনের পারফরমেন্স পেতে চাও। কারণ কি ইকোনোমাইজারের মধ্যে কি যখন কি পানি প্রবেশ করবে, পানিতে বিভিন্ন ধরনের অপদ্রব্য থাকার কারণে কি এই টিউবগুলোর ভিতরে কি পোরশন তৈরি হয়, তারপর হচ্ছে কি তার ভিতরে কি ফাটল তৈরি হয়, তার ভিতরে কি মরিচা তৈরি হয়, এরকম বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তাহলে কি মিনিমাম বছরে কি 2 বার এই ইকোনোমাইজারকে আমার মেইনটেনেন্স করতে হবে। তারপর হচ্ছে ইকোনোমাইজারের মধ্যে যে বাল্বগুলো আছে সেই বাল্বগুলোকে আমার পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে কি এই কন্ট্রোলিং যে সিস্টেম আছে ইকোনোমাইজারে, সেটাকে আমার চেক করতে হবে। তারপর হচ্ছে ইকোনোমাইজারে কি যে পাম্পের সাহায্যে ইকোনোমাইজার পানি সরবরাহ করতেছে, সেই পাম্পটা কি ঠিকভাবে কাজ করতেছে কিনা, সেই জিনিসটি আমাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, এইভাবে কি আমি একটি ইকোনোমাইজারকে মেইনটেনেন্স করতে পারি। তো আমরা যদি একটি ইকোনোমাইজারের চিত্র দেখি, তাহলে দেখতে পাবো কি এরকম একটি ইকোনোমাইজার। এই ইকোনোমাইজারের সাহায্যে আমরা কি করি, মূলত বয়লারের পানিকে কি গরম করি। হ্যাঁ, এই বয়লারের পানিকে গরম করার জন্য ইকোনোমাইজারের ভিতরে আমি পানিকে প্রবেশ করাচ্ছি। তারপর হচ্ছে ইকোনোমাইজারের ভিতরে টিউবের ভিতরে আমি পানি প্রবেশ করাচ্ছি এবং এই টিউবের পানিকে আমি তাপীয় করতেছি। তাপীয় করলে কি পানিটা কিছু তাপীয় হচ্ছে, তারপরে কি তাপীয় পানিকে আমি বয়লারে ফিড ওয়াটার হিসেবে ব্যবহার করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে ইকোনোমাইজারের কাজ। পানিকে বয়লারের প্রবেশের পূর্বে কিছুটা সে কি গরম করে দেয়। তারপর হচ্ছে আমরা একটি পূর্ণাঙ্গ একটি বয়লারকে কীভাবে দেখো মেনটেনেন্স করবো বা ওভারহোলিং করবো, সেটা যদি আমরা দেখি যে বয়লারে যেহেতু আমাদের বিভিন্ন পার্টস আছে, এই পার্টসগুলোকে যখন আমি আলাদা আলাদা ওভারহোলিং করবো, তখন কি বয়লার কি এমনিতে ওভারহোলিং হয়ে যাচ্ছে। তো এই বয়লার পূর্ণ ওভারহোলিং বলতে আমরা বোঝাবো হচ্ছে যখন আমি বয়লারকে পূর্ণ ওভারহোলিং করবো, তখন হচ্ছে কি এই বয়লারের যে আনুষঙ্গিক যন্ত্রাংশ আছে, যে বিভিন্ন ধরনের বয়লার অ্যাক্সেসরিজ আছে, বয়লার মাউন্টিংস আছে, এই সব ধরনের বয়লার মাউন্টিং এবং অ্যাক্সেসরিজকে আমি কি ওভারহোলিং করবো। এই মাউন্টিং অ্যাক্সেসরিজের মধ্যে কি আছে, যে বয়লার মাউন্টিং হচ্ছে কি ওয়াটার লেভেল ইন্ডিকেটর আছে, তারপর হচ্ছে সেফটি বাল্ব আছে, এরকম কি বিভিন্ন ধরনের জিনিস আছে। তারপর
বয়লার অ্যাক্সেসরিজের মধ্যে আছে কি এই সুপার হিটার, ইকোনোমাইজার, ইভাপোরেটর, এরকম কি জিনিস আছে। এই সবগুলো জিনিসকে কি আমি আলাদা আলাদাভাবে কি মেনটেনেন্স করব। মেনটেনেন্স বলতে কি, আসলে মেনটেনেন্স বলতে হচ্ছে মূলত এগুলোর এর ভিতরে কি ময়লা জমে, তারপর সেগুলো ব্লক হয়ে যায়, ফাটল হয়, ছিদ্র হয়, ভেঙে যায়, টুপ পড়ে, এইসব যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমি কি মূলত কি রিপেয়ার করব। এগুলোর নামই হচ্ছে কি বয়লার মেনটেনেন্স এবং ওভারহোলিং। এবং আমরা প্রথমে একটি চিত্র দেখিয়েছিলাম বা একটা ছবি দেখিয়েছিলাম যে একজন লোক কি কীভাবে কি একটি বয়লারের টিউব পরিষ্কার করতেছে। উনি কি প্রথমে কি পানি দিয়ে কি বয়লারের টিউব পরিষ্কার করতেছে একটি হাই প্রেশার ওয়াটার দিয়ে, তারপর হচ্ছে কি সেটাকে আবার কি শুকানোর জন্য কি সে কি বাতাস ব্যবহার করতেছে। এরকমভাবে কি বয়লারের বিভিন্ন ধরনের যে টিউব আছে এই টিউবগুলোকে আমি এভাবে পরিষ্কার করতে পারি। তারপর হচ্ছে বয়লার এই ওভারহোলিং করার যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে আমার বয়লারকে প্রথমে কি বাহ্যিকভাবে কি পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বয়লারকে। তারপর হচ্ছে ইকোনোমাইজার মেনটেনেন্স করতে হবে, পরিষ্কার করতে হবে। তারপর হচ্ছে প্রেশার গ্যাস ক্যালিব্রেশন করতে হবে। ক্যালিব্রেশন কি, প্রেশার গ্যাসের কি পার্টটা ঠিক আছে কিনা সেই জিনিসটিকে আমাকে দেখতে হবে। প্রেশার গ্যাস একটা পার্ট দিচ্ছে, আসলে সেই পার্টটাকে সঠিক কিনা বা সে সঠিক পার্ট দিচ্ছে কিনা, তার ভিতরে যে পরিমাণ প্রেশার আছে সেই পরিমাণ প্রেশার সে দেখাচ্ছে কিনা সেটাকে আমার ক্যালিব্রেশন করে দেখতে হবে। তারপর হচ্ছে ওয়াটার লেভেল ইন্ডিকেটরকে আমার মেনটেনেন্স করতে হবে। তারপর হচ্ছে কি আমার সেফটি বাল্ব মেনটেনেন্স করতে হবে। তারপর হচ্ছে অয়েল ফুয়েল বার্নার যে সিস্টেমগুলো আছে বা আমার বার্নিং যে সিস্টেমগুলো আছে, ব্লোয়ার, তারপর হচ্ছে বার্নার, ইনজেক্টর, এইসব জিনিসকে আমার মেনটেনেন্স করতে হবে। তারপর হচ্ছে কি আমার যে ইলেকট্রিক্যাল সিস্টেমগুলো আছে সেগুলোকে আমার মেনটেনেন্স করতে হবে। তারপর বয়লারের ভিতরে যে বিভিন্ন ধরনের বাল্ব আছে সেই বাল্বগুলোকে আমাকে মেনটেনেন্স করতে হবে। তারপর হচ্ছে বয়লারের ভিতরে যেহেতু তাপ উৎপন্ন হয় সেই তাপ যাতে কি বাইরে না বের হয় তার জন্য কি আমি একটা ইনসুলেশন ব্যবহার করি, অর্থাৎ কি তাপ যাতে কি বাইরে না বের হয় একটা আবরণ আমি ব্যবহার করি, সেটা হচ্ছে কি একটি তাপ নিরোধক আবরণ থাকে বয়লারে। তো এই তাপ নিরোধক আবরণ একটি নির্দিষ্ট সময় পর কি সেগুলোর মধ্যে মরিচা ধরতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে, তাহলে কি সেই ভিতরে তাপটা বয়লারের বাইরে বের হয়ে যেতে পারে। তো এরকম যদি সমস্যা হয় তাহলে কি ইনসুলেশনটা আমার চেঞ্জ করতে হবে বা প্রয়োজনে কি মেরামত করতে হবে। তারপর হচ্ছে যদি যে বিভিন্ন ধরনের ফিটিংসগুলো বয়লারে ব্যবহার করা হয় সেই ফিটিংসগুলো যদি কি পুরাতন হয়ে যায়, লিকেজ থাকে, তাহলে কি প্রয়োজনে কি এই ফিটিংসগুলো কি পরিবর্তন করতে হবে। এভাবে কি একটি বয়লারকে আমি পূর্ণাঙ্গভাবে কি মেনটেনেন্স অথবা কি রিপেয়ার করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই ছিল পার্ট আলোচনা। আমরা দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কমেন্টগুলো কি পড়ে দেখি কারো কোনো কি প্রশ্ন আছে কিনা। আসলে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনার মধ্যে আজকে যে আলোচনা হয়েছে সেটি হচ্ছে কি বয়লারের যে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এবং কি মাউন্টিং আছে সেই মাউন্টিংসগুলোকে হচ্ছে কি কীভাবে কি আমি পরিষ্কার করে মেনটেনেন্স এবং কি ওভারহোলিং করতে পারি সেই প্রসেসগুলোকে আমরা আজকে বর্ণনা করার চেষ্টা করেছি। তো এর মধ্যে অন্যতম ছিল কি স্টিম ডাম ওভারহোলিং, তারপর হচ্ছে কি স্টিম সেপারেটর ওভারহোলিং, তারপর হচ্ছে বয়লার ডাম ওভারহোলিং, তারপর হচ্ছে কি ওয়াটার লেভেল ইন্ডিকেটর ওভারহোলিং, তারপর সুপার হিটার ওভারহোলিং। এই জিনিসগুলোকে আমরা কীভাবে ওভারহোলিং করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের আজকের এই পাঠ সম্বন্ধে আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে যে আজকে আমরা এখানেই শেষ করব। আমি দেখতে পাচ্ছি কারো কোনো প্রশ্ন নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ আলোচনা এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ক্লাসটি যদি কি এই সময় কেউ না দেখে থাকো তাহলে পরবর্তীতে এই ক্লাসটি দেখার জন্য তোমাকে ভিজিট করতে হবে Facebook/ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাস এই পেজটিতে। তো আজকে আমরা যে পার্ট আলোচনা করলাম সেই পার্টে তোমাদের বাড়ির কাজ যা হবে সেটি হচ্ছে কি একটি স্টিম ডামকে বা একটি বয়লার ডামকে কীভাবে ওভারহোলিং করবো সেই ওভারহোলিং প্রক্রিয়াটা তুমি কি খাতায় লিখবে, তারপর হচ্ছে পরবর্তী ক্লাসে আমাকে কমেন্ট বক্সে আপলোড করবে। তারপর হচ্ছে কি আরেকটি কাজ হচ্ছে যে ওয়াটার লেভেল এবং সুপার হিটার কীভাবে আমি ন্যাচারাল ওভারহোলিং করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেটিও তুমি কি তোমার খাতায় লিখবে, লিখে তারপর পরবর্তী যে ক্লাস আছে আগামী সোমবার সকাল 9:30 তখন কি তুমি আমাকে এই প্রশ্নগুলো কি কমেন্টে আপলোড করে দেখাবে। তো আমরা পরবর্তী সোমবার 9:30 যে অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেটি হচ্ছে কি বয়লার হাইড্রোস্ট্যাটিক টেস্ট। এই যে বয়লারের বিভিন্ন ধরনের টিউব আছে সেই টিউবগুলোকে মাঝে মধ্যে কি লিকেজ হয়ে যায়, এই লিকেজের পূর্বেই আমি তাদেরকে কি টেস্ট করে কি যাতে কি লিকেজ না হয় সেই ব্যবস্থা আমি করতে পারি, সেটা কি বিভিন্ন ধরনের টেস্টের সাহায্যে করতে পারি। সেরকম একটি টেস্ট হচ্ছে বয়লার হাইড্রোস্ট্যাটিক টেস্ট, অর্থাৎ কি আমি পানির প্রেশারের সাহায্যে বয়লারকে আমি টেস্ট করে থাকবো। তো এই টেস্ট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো সামনের ক্লাসে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।